নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব বুদ্ধদেব গুহর লেখা বাবলি, 10ম পর্ব। অভি আসতে দেরি করছে। বাবলি ওর মনটাকে ওই জলজ ভয়াবহ আবহাওয়া থেকে তুলে এনে সাহসের তোয়ালে দিয়ে মুছে নিল। তারপর খুশি খুশি চোখ তুলে নিজের মনের দিকে চেয়ে আদুরে নীরবতায় শুধল, তোমার চান করা না করা নিয়ে অভির এত মাথা ব্যথা কেন? অভি কি আজ তোমাকে শারীরিকভাবে চায়? এ কথাটা ভাবতেই বাবলির কানের লতিতে, গালে, বুকের মধ্যে রক্ত যেন দাপাদাপি করে উঠল। বাবলির সমস্ত বাবলি ছলাৎ করে চলকে উঠল ননের গভীর গোপন অন্তঃপুরে। শরীরের শরিক এর আগে কেউ হয়নি বাবলির। ও উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে। বিয়ের আগে শারীরিক সম্পর্ক সম্বন্ধে ওর স্বাভাবিক সংস্কারজাত কিছু মানা ছিল। আসলে এ বিষয় নিয়ে ওর আগে ও বিশেষ ভাবেনি। বিয়ের আগে এ কথা ভাবার অবকাশ যে ঘটবে সে কথাও ভাবেনি। তবে বাবলি আধুনিক শিক্ষায় শিক্ষিত। বিয়ের আগে শরীরের ভাগীদার কেউ হলেই যে তার চারিত্রিক পতন হলো এ কথাও কখনো মানেনি। কারণ চরিত্রের ব্যাখ্যা তার কাছে যা, তার সঙ্গে বাঙালি মধ্যবিত্ত সমাজের চরিত্রের ব্যাখ্যা মেলে না। কারোর সঙ্গে স্বেচ্ছায় স্বাধিকারে ও আনন্দে শরীরের আনন্দ ভাগ করে নিলেই যে নৈতিক অধঃপতন ঘটে তা বাবলি আরো অনেক আধুনিক শিক্ষায় শিক্ষিতা মেয়ের মতোই মেনে নিতে রাজি নয়। এও ভাবে না বা বলেও না যে বিবাহপূর্ব শারীরিক সংসর্গের মধ্যে কোনো বাহাদুরি বা আধুনিকতা আছে। জীবনে যা সহজ স্বাভাবিক আন্তরিকতা ও রুচিশীলতার মধ্য দিয়ে পাওয়া যায় বা দেওয়া যায়, তার কিছুমাত্র পেতে বা দিতে কখনো বাবলির দ্বিধা বা দৈন্য ছিল না। অভিকে তার ভালো লেগেছে। শুধু যে ভালো লেগেছে তাই নয়, অভিকে সে স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে অতি শিগগির। তাই আজ এই আশ্চর্য ভৌতিক পরিবেশে অভি তার পুরুষ সুলভ অবুঝপনায় যদি বাবলির কাছে কিছু অগ্রিম চায়, তাহলে তা না দেওয়াটা অসমীচীন হবে বলে মনে হলো বাবলির। জীবনের সমস্ত ক্ষেত্রেই গণ্ডি কেটে দেওনা পাওনা নথিভুক্ত করতে হবে যে এমন কথা নেই। হৃদয়ের ক্ষেত্রে তো কখনোই নয়। এ বাবদে অনেক দাদন দিতে হয়, অনেককে অনেকবার। অনেক অগ্রিম দেয় ঋণ ধুলোয় ফেলাও যায়। আবার অনেক জমাও পড়ে প্রাপ্তির ঘরে। সে জমার কোনো ব্যাখ্যাই নেই। তার ছোট্ট জীবনে বর্তমানটাকেই বড় দায়ী বলে মনে করে এসেছে বাবলি। বর্তমানকে আঙুরের মতো নিংড়ে বাঁচতে চেয়েছে ও ভবিষ্যৎ বা অতীতের মধ্যে কণামাত্র হিসেব না করেই। সত্যি কথা বলতে কি, অনেক মাস আগে নাগা পাহাড়ের উপরে কোহিমা ডিমাপুরের পথে সেই কাঠুরের ঘরের হঠাৎ রাতে অভি বাবলির কাছে সংশয়হীনতার সঙ্গে প্রমাণ করেছে যে সে শুধু শিক্ষিত পুরুষই নয়, সে অভিজাতও। তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট হ্যাংলামি একটুও নেই। অন্য মেয়েরা পুরুষের মধ্যে কোন গুণকে সবচেয়ে বড় গুণ বলে মনে করে তা জানে না বাবলি, জানতে চায় না। কিন্তু ওর কাছে যে পুরুষের চরিত্রে ঔদার্য ও সহানুভূতি না থাকে তাকে কোনো মতেই ভালো লাগানো যায় না। সে রাতে অভিকে ও আহ্বান জানিয়েছিল একজন শীতার্ত সভ্য বিব্রত লজ্জিত সুন্দর পুরুষকে। কিন্তু অভি বোধহয় রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা আদপে পছন্দ করেনি। সে রাতে অভির চরিত্রের একটা বিশেষ দরজা বাবলির কাছে খুলে গেছিল, যে দরজাও বহু পুরুষের মধ্যেই দেখবে বলে আশা করেনি। ওর ভাবনায় জাল ছিঁড়ে দিতেই অভি ঘরে ঢুকলো। বলল, গরম জল হচ্ছে, চলো, তোমার ঘর দেখবে চলো। বাবলি উঠল। কিন্তু তোমার ঘর কথাটাতে বেশ আশ্চর্য হলো। এখানেও কি অভি আলাদা ঘরে শুতে চায় নাকি? এক ঘরে শোয়ার মধ্যে দোষ কি? পাশাপাশি খাটে শুয়ে গল্পও তো করা যেতে পারে। তাছাড়া এই ভুতুড়ে পরিবেশে, এই নির্জনতার মধ্যেও একা ঘরে শুতেই পারবে না, ভয়েই মরে যাবে। কিন্তু একথা অভিকে বলবে কি করে? ও যে অভির সঙ্গে এক ঘরে শুতে চায় সম্পূর্ণই নিরাপত্তার কারণে হলেও একথা মেয়ে হয়ে ওর পক্ষে কি করে বলা সম্ভব? ও মনে মনে আশা করেছিল যে এইবারে অন্তত অভি তাকে লজ্জা থেকে বাঁচাবে। আলাদা ঘরে শুয়ে নিজেকে কি ও চরিত্রবান বলে প্রমাণিত করতে চায়? এখনো কি মিডল ক্লাস মোরালিটি থেকে কাটিয়ে উঠতে পারলো না? একে এক ধরনের হীনমন্যতা বা বাহাদুরি প্রবণতা ছাড়া আর কিছুই বলা যায় না। ভালো সাজার ও ভালো ছেলে বলে নাম কেনার একে অর্থহীন মূর্খ প্রয়াস। অভির আত্মবিশ্বাস কি এতই কম যা তারই একান্ত, যাতে তার সহজ অধিকার তা সে হাত বাড়িয়ে নেবে না কেন? যেসব পুরুষের মুখে শিশুর মতো খাবার তুলে দিতে হয় তাদের বাবলি প্রাপ্তবয়স্ক বলে মনে করে না। কেড়ে কুড়ে খেলে
খাওয়ার মধ্যে একটা দামাল অগোছালো ভাব আছে সন্দেহ নেই, কিন্তু সেটাই পুরুষের স্বভাব। পুরুষ পুরুষোচিত না হলে ভালো লাগে না। অভির এই দ্বিধার কথা ভেবে অবাক হলো বাবলি। ঘরটা ভালো, সবই ভালো, কিন্তু ভীষণ ভয় করবে বাবলির। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ধরে ভালো করে ঘরটা বাবলিকে দেখালো অভি। মুখে বলল, পছন্দ? বাবলি উত্তর দিল না। অভি কিছুক্ষণ বাবলির অপ্রতিভ মুখের দিকে চেয়ে হঠাৎ বলল, কি, ভয় করবে বুঝি? বাবলি হেসে ফেলল। লজ্জা, আনন্দ, স্বস্তি সব মিলিয়ে দারুণ এক আলোয় আলোকিত হয়ে উঠল বাবলির মুখ। ভারী সুন্দর দেখালো বাবলিকে। বাবলি অভির বাহুতে মাথা ছুঁয়ে ঘন হয়ে এলো অভির কাছে, হাসলো একটু। বুদ্ধিমান অভি সঙ্গে সঙ্গে বুঝতে পারল বাবলি কি বলতে চায়। ও বলল, কোনো ভয় নেই, বলেই নিজের বুকে আঙুল ছুঁয়ে বলল, দারোয়ান পাহারা দেবে। বাবলি হাসল। শুধুই পাহারা তো? অভি বলল, শুধুই পাহারা। তারপর একটু ভেবে বলল, কিন্তু ভাবছি আমার লোভকে কে পাহারা দেবে? সভ্য, বাবলি বলল, বলেই মুখ ফুরিয়ে নিল। বাবলি চান করে নিয়েছে গরম জলে। চান করে উঠে একটা লেমন ইয়েলো ভয়েলের শাড়ি পরেছে, সঙ্গে ওই রঙের ছোট হাতা প্লেট মুড়ে সেলাই করা লোকেটেক ব্লাউজ। অভি চান করতে গেছে, ও সোফায় বসে আছে। আলোটা হঠাৎ জ্বলে উঠল। খুশি হলো বাবলি। খাট দুটো আলাদা আলাদা নয়, একেবারে জোড়া লাগানো। সেদিকে অনেকক্ষণ তাকিয়ে রইল বাবলি। তারপর তলপেটে ভয়, আনন্দ, উত্তেজনা সব মিলিয়ে এক অভূতপূর্ব অনুভূতি হামাগুড়ি দিয়ে বেড়াতে লাগলো। ওর একবার মনে হলো এখানে না এলেই বোধহয় ভালো হতো, আরেকবার মনে হলো যে ভাগ্যিস এসেছে। অভি পায়জামা পাঞ্জাবি পরে বাথরুম থেকে বেরোলো। বেরিয়েই বলল, ফাইন, এবার তো চাটা নিয়ে যাওয়া যাক। লোকটা কি করছে বলো তো? আলো এসে গেছে। বাবলি ঠোঁট উল্টে বলল, আমি কি করে বলবো? অভিই বলল, ওই যে পায়ের শব্দ শোনা যাচ্ছে। লোকটা ট্রে শুদ্ধ চায়ের পট নামিয়ে রেখে গেল। নামিয়ে রেখেই একবার চকিতে তাকালো বাবলির দিকে। বাবলির কেমন গা ছমছম করে উঠল। সেই ছমছমানি ঝেড়ে ফেলে ও চা তৈরি করতে লাগলো। অভি বলল, চিনি ক চামচ জানো তো? বাবলি হাসল, বলল, জানি। অভি কপট কৌতূহলের সঙ্গে বলল, তুমি কি সবই জানো আমার সম্বন্ধে? কি আমার পছন্দ, কি অপছন্দ? বাবলি চায়ের পেয়ালা অভির হাতে তুলে দিতে দিতে বলল, সব জানি না, কিছু কিছু জানি। চায়ের পেয়ালা হাতে নিয়ে অভি বলল, রাতে বেশ গরম হবে বলে মনে হচ্ছে। আমি কিন্তু মশারি টাঙিয়ে শুতে পারি না, আর পাখাও ফুল স্পিডে চালিয়ে শুতে পারি না। মেঘলা করেছে আকাশে, তাই এত গরম। বাবলি উত্তর দিল না। অভি একবারও জিজ্ঞাসা করলো না যে মশারি না টাঙিয়ে শুলে বা পাখা ফুল স্পিডে চালালে বাবলির কোনো অসুবিধা হবে কিনা, হয় কিনা। অভির বাবলি সম্বন্ধে এই স্বাভাবিক ও প্রাসঙ্গিক ঔৎসুক্যের অভাব বাবলিকে শুধু অবাকই নয়, একটু দুঃখিতও করল। চা খেতে খেতে ও ভাবছিল যে ও কোনোদিনও মশারি না টাঙিয়ে শুতে পারেনি, যতই গরম হোক না কেন। ঘরের কোনায় একটি মশাও যদি একবারের জন্য পিন করে ওঠে, তাহলেই নিছক টেনশনে ও মশা কামড়াতে পারে এই ভয়েই ও সারা রাত ঘুম হয়ে ওঠে না। পাখা অন এ চালালে তো ওর নিঃশ্বাসই বন্ধ হয়ে যায়। তাছাড়া ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে বাবলি চিরদিনই একা শুয়ে অভ্যস্ত। অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির সুবিধা অসুবিধার সঙ্গে মানিয়ে চলা তার কখনো প্রয়োজন হয়নি। জীবনে এই প্রথম। এই সন্ধেবেলা ওর হঠাৎ মনে হলো যে লক্ষ লক্ষ কোটি বিবাহিত মানুষকে স্ত্রী বা স্বামীর কত রকম সুবিধা অসুবিধাই না মানিয়ে নিয়ে চলতে হয়। চায়ের কাপ নামিয়ে রেখেই বাবলির হঠাৎই মনে হলো যে বিয়ে ব্যাপারটা বেশ কঠিন। বিয়ে মানেই হানিমুন নয়, গাড়ি চালানোর স্বামীর পাশে বসে হু হু হাওয়ায় বেরিয়ে বেড়ানো নয়। এর মধ্যে যে এত সব সহজ অথচ জটিল জোর মেলানোর ব্যাপার আছে, তা বাবলির জানা ছিল না। মনে মনে ওর কাকিমার প্রতি, ওর পরিচিত বিবাহিতা বান্ধবী ও আত্মীয়দের প্রতি সম্মান বেড়ে গেল। মুহূর্তেও ভাবল, আশ্চর্য, ওসব কথা কেউ ওকে বলেও নি, ওর কখনো মনেও হয়নি। সামান্য মশারি ও পাখা যে ব্যক্তি স্বাধীনতার পথে এত বড় প্রতিবন্ধক হয়ে উঠতে পারে, তা বাবলি ওর সমস্ত মেধা দিয়ে বুঝতে পারল না। এটা সেটা নানা গল্প করতে লাগলো ওরা দুজনে। চা খাওয়ার পর চৌকিদার চায়ের বাসন নিয়ে গেল। অভি উঠে দরজাটা ভেজিয়ে দিয়ে পিছন থেকে এসে বাবলির গ্রীবায় আলতো করে চুমু খেল। বাবলি শিউরে উঠল ভালো লাগায়। মনে মনে বলল, পারফেক্ট। ছোটবেলা থেকে যতই ইংরেজি ছবি দেখেছে, গ্রেগরি পে থেকে ওমার শরীফ, তাদের সমস্ত নায়িকাকে, সে লিজ টেলরই হোক আর ওল্ডে হেপবার্নই হোক, ঠিক এইভাবেই চুমু খেয়েছে।
এমন রোমান্টিক পুরুষালী কায়দায় সুন্দর আদরেও আশা করেছিল অভির কাছ থেকে। বড় ভালো লাগলো বাবলির। ও মুখ নামিয়ে নিল ভালো লাগায়। অভি বলল, পাহারাদারটা এখন থেকেই চুরি করতে শুরু করেছে এই সন্ধেবেলাতে। রাত বাড়লে কি যে করবে তা কিন্তু সে নিজেও জানে না। বাবলি মুখ ঘুরিয়ে বলল, তুমি ভীষণ অসভ্য। অভি দরজাটা খুলে দিতে দিতে বলল, তোমার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা আমাকে বলো। বাবলি জবাব দেয়নি। চুপ করে থেকে ভেবেছে যে ও কোনোদিনও বাড়ির রান্নার ঠাকুরের কাছ থেকেও কিছু চেয়ে খায়নি। ও বড় অভিমানিনী। ওর নিজের ইচ্ছার বা অনিচ্ছার কথা কখনো মুখ ফুটে কাউকে বলেনি, বলবেও না কখনো। অভি যদি ওকে বুঝতে না পারে, কি ও চায়, তার কি চায় না, তা জানতে না পারলে বাবলির সমস্তটুকু বাবলিকে অভি কখনো বুঝবে না, পাবেও না। কাছে থেকেও অভি তাহলে চিরদিন দূরেরই থেকে যাবে। যতটুকু অভি পাবে তা বাবলির টুকরো টাকরা। বাবলির বড় ভয় হয়, অভি কি তাকে তেমন করে বুঝতে পারবে? যদি না পারে। ওরা কথা থামালেই বাইরের ডুংডিং শব্দটা সমস্ত পরিবেশকে আচ্ছন্ন করে ফেলেছিল। বাবলি তাই আদুরে গলায় বলল, গল্প করো। তুমি কত কি জানো, কত দেশ ঘুরেছ, গল্প করো না বাবা। অভি বলল, গল্প করতে ভালো লাগছে না। এই সময় এই মুহূর্তটাকে দারুণ ভালো লাগছে। কিন্তু কিন্তু কি? বাবলি শুধল। ঝুমার জন্য মনটা খারাপ লাগছে, বড় ছোট লাগছে নিজেকে। একটু থেমে বলল, তোমার লাগছে না? বাবলি মুখ নামিয়ে নিল। অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, আমি তো ছোটই, তোমার মতো মহৎ তো নই। আমার নতুন করে ছোট লাগার কোনো কারণ নেই। অভি উত্তর দিল না। বাবলি বলল, চুপ করে কেন, কিছু বলো। বাবলির ভিতরটা শরীরের ভিতর, মনের ভিতর এতক্ষণ, মানে চান করে ওঠার পর থেকে এই আসন্ন অভিসারের রাতের জন্য উন্মুখ হয়েছিল। ওর অন্তরে শরীরে যে এত ফুটে ওঠার অপেক্ষমান দারুণ সুগন্ধি সব কুঁড়ি ছিল, ও নিজেও কখনো জানেনি। একটু আগেই বাবলি নিজেকে সম্পূর্ণভাবে জানে বলে বিশ্বাস করত, কিন্তু ও এখন এই মুহূর্তে জানছে যে নিজেকে ও কখনই সম্পূর্ণভাবে জানেনি, জানতো না। কেউই কি তা জানে? জীবন যত এগোয়, যতই দিন যায়, পরতে পরতে জানাগুলো খুলতেই থাকে খাঁচে খাঁচে। পাড়েতে আঁচলেতে কত বিস্ময়, কত আশ্চর্য সব আবিষ্কার যে লুকিয়ে থাকে আতরের মিষ্টি গন্ধের সঙ্গে, ন্যাপথলিনের উগ্র গন্ধের সঙ্গে, তা বাবলি কখনো জানেনি। হীরের মতো মনের এক কোণে কোণে অন্য মনের এক এক কোণ থেকে আলো পড়লেই কত যে আলো ঝলমলিয়ে ওঠে, তা যতক্ষণ না ওঠে ততক্ষণ জানাও যায় না। বাবলি ভাবছিল যে এটুকু জেনেও ও অন্য বাবলি ছিল, সম্পূর্ণ অন্য মানুষ। ভালোবাসা, ভালো লাগার উত্তেজনায় আকুল কোনো পাপড়ি মেলা ফুলের মতো। অথচ অভির এই একটা কথার ওর ভিতরের শরীর মনের গোপন পাপড়িগুলো কার অদৃশ্য অঙ্গুলি হেলানে যেন গুটিয়ে গেল। এমনভাবে গুটিয়ে গেল যে ওর মনে হলো তাদের বোধহয় অনেকদিন আর চেষ্টা করেও খোলা যাবে না। শরীর মনের কুলুপের চাবি হারিয়ে গেছে। বাবলি শাড়ির আঁচলটা ভালো করে বুকের সামনে টেনে নিয়ে বলল, গ্রীবা ঢেকে। অভিকে যে আদর করতে অনুমতি দিয়েছিল তার জন্যে মনে মনে ধিক্কার দিল নিজেকে। ইম্ফলে আসার জন্য, ভুল লোককে ভুল করে ভালোবাসার জন্যে নিজেকে তিরস্কার করলো মনে মনে। হঠাৎ কথা ঘুরিয়ে অভি বলল, তুমি কবিতা ভালোবাসো? মানে? বাবলি নৈর্ব্যক্তিক গলায় শুধল অন্যদিকে মুখ ঘুরিয়ে, কবিতা ভালোবাসো কিনা জিজ্ঞাসা করছি। অভি সহজ গলায় আবার বলল, হঠাৎ কবিতার কথা? আশ্চর্য পতনের কবিতার কথা বলছো? অভি হেসে ফেলল, বলল না। তারপর বলল, রবার্ট ফ্রস্ট আমার প্রিয় কবি। এই মুহূর্তে ফ্রস্টের একটি কবিতা মনে পড়ছে খুব। বাবলি বলল, ফ্রস্ট আমি বিশেষ পড়িনি, তবে জওহরলাল নেহেরুর দৌলতে ওর একটি কবিতা প্রায় সকলেই জানেন। কবিতাটির নাম মনে নেই, কিন্তু ওই যে সব লাইন আছে না, প্রমিসেস টু কিপ ইত্যাদি। অভি বলল, কবিতাটির নাম স্টপিং বাই উড অন এ স্নোই ইভিনিং। কিন্তু এখন আমার অন্য একটি কবিতার কথা মনে পড়ছে ভীষণ। কি কবিতা? বাবলি শুধল, দ্য রোড নট টেকেন। অভি বলল, কি কবিতাটি শুনি? অভি আবৃত্তি করল, টু রোডস diverged in a yellow wood, and sorry I could not travel both, and be one traveller long I stood,
and looked down one as far as I could, to where it bent in the undergrowth. Taken took the other, as just as fair, and having perhaps the better claim, because এই অবধি বলতেই বাবলি ঝাঁঝিয়ে উঠল। এমনভাবে এর আগে অভির সঙ্গে কখনো কথা বলেনি। অভির মনে এতদিন পরে, এত কিছুর পরেও যে ওর সম্বন্ধে এখনো এত দ্বিধা আছে, এ কথাটা বুঝতে পেরে ও অপমানিত বোধ করল। বলল, এর পরের অংশ শোনবার ধৈর্য আমার নেই। সব কাজের পেছনেই কারণ একটা থাকে। কবির কারণ আর তোমার কারণ নিশ্চয়ই এক নয়, কিন্তু তোমার কাছে তো আমি কারণ শুধুই নি। নিজেকে আমার কারণে ছোট করছো কেন? ঝুমার কারণে ছোট হয়ে হীনবোধ করে তুমি যদি আনন্দিত হও, সেইটিই আমার কাছে অনেক কারণ। কারণের বিশদ ব্যাখ্যার প্রয়োজন কি? অভি হেসে উঠল, বলল, সবকিছুই তুমি বড় তাড়াতাড়ি পার্সোনাল করে ফেলো। কবিতাটার শেষটা শোনো, ভালো লাগবে। শোনো, I shall be telling this with a sing. Somewhere ages and ages hence, two roads diverged in a wood, and I took the one less travelled by, and that was made all the difference. বাবলি একটুক্ষণ চুপ করে থেকে বলল, ডিফারেন্সও বুঝলাম, কিন্তু ফর গুড অর ফর ওয়ার্স সে তো জানা যাবে ভালোই। তার আগে কি জানা যাবে? বাবলি একটু পরে আপন মনে হেসে উঠল। অভি বলল, হাসছো কেন? আমারও একটা কবিতা মনে পড়ল হঠাৎ। কি কবিতা? কার কবিতা? অভি শুধল। বাবলি বলল, বহুদিনের কবিতা, উইটম্যানের লিভস অফ গ্রাসের। সং অফ মাইসেলফের কটা লাইন। কোন লাইন? উৎসুক গলায় অভি শুধল। বাবলি জানালা দিয়ে বাইরের অন্ধকার তারা ভরা রাতের আকাশে চেয়ে ভারী বেহিসাবি গলায় আবৃত্তি করল লাইন কটি। There was never any more inception than there is now, nor any more youth or age than there is now, and will never be any more perfection than there is now, not any more heaven or hell than there is now. লাইন কটি আবৃত্তি করতে করতে নিজের গলার আবেগ ও গভীরতায় বাবলি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিল। আবৃত্তির মধ্যে মধ্যেই ওর মনে হলো ও জীবনে একটা বিশেষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ওর হঠাৎই মনে হলো আসলে কেউ কারোর কাছে হারে না, কাউকে হারায়ও না। হার যেটা আসল হার, সেটা নিজের কাছেরই হার। বাবলি ভগবান নামক অদৃষ্ট নিরাকার কোনো বিশেষ ক্ষমতাবান পুরুষ অথবা নারীর উদ্দেশ্যে যার অস্তিত্বে তার তেমন বিশ্বাস অথবা অবিশ্বাস কিছুই ছিল না, কৃতজ্ঞতা জানালো এ কারণে যে সে নিজের কাছে কখনো হারেনি। নিজের বুকের মধ্যে হার স্বীকার সে কখনো করেনি, এ মুহূর্তেও করবে না। ওর মনের মধ্যে ভাবনাটা দানা বাঁধতে না বাঁধতে অভি বলে উঠল, হুটম্যান আমার খুব প্রিয় কবি। What will be well, for what we will. To take interest is well, and not to take interest shall be well. মাঝপথে অভিকে থামিয়ে দিয়ে বাবলি বলল, বাহ, কি চমৎকার! কোন কবিতা এটা? অভি অবাক হয়ে বলল, কেন? লিভস অফ গ্রাস? এই আছে, টু থিঙ্ক অফ টাইম। বাবলি সহজ হলো এতক্ষণে, নিজের মনের গুমট কাটিয়ে উঠে হাসল। বলল, তুমি বুঝি দেশি কবিদের কবিতা একেবারেই পড়ো না? অভি কথাটার খোঁচা এড়িয়ে গিয়ে বলল, পড়তে কোনো আপত্তি নেই, তবে ইংরেজি কবিতাই বেশি পড়েছি। এটা দোষ বলে যেমন মানতে রাজি নই, গুণ বলেও দাবি করি না। বাবলি উত্তর দিল না কোনো। ওর কেবলই মনে হচ্ছিল যে গতবার ইম্ফলে এসে এবং ইম্ফল ডিমাপুর যাওয়া অবধি যতক্ষণ বাবলি ওদের দুজনের আকাশে সূর্যের মতো দেদীপ্যমান ছিল, আপার হ্যান্ড ওরই ছিল। অভিকে তখন একজন ভালো কিন্তু বোকা বোকা হীনমন্যতায় ভোগা ছেলে বলে মনে হয়েছিল, কিন্তু তারপর ওর বিষয়ে সব কিছু জেনে অভির সঙ্গে মিশে তাকে নিজের হৃদয়ে প্রায় কিছুমাত্র বাকি নারীকেই সমর্পণ করে এবং ইম্ফলে এসে ঝুমাকে দেখার পর থেকে অভি এখন এই ছোট্ট আকাশে ঝকমক করছে। ওকে এত বেশি বুদ্ধিদীপ্ত, এত বেশি আত্মবিশ্বাসী ও এতই উচ্চ মন্যতায় ঘেরা বলে মনে হচ্ছে যে ওকে বুঝি আর আগের মতো ভালো লাগছে না।
মেয়েরা যাকে ভালোবাসে, রবীন্দ্রনাথ বলেছিলেন, সেই ভালোবাসার জন্য মেয়েদের চোখে চিরদিনই ছেলে মানুষ। এবারে বাবলি লক্ষ্য করছে যে অভির মধ্যে সেই ছেলে মানুষের নির্ভরশীল সত্তাটি যেন বিনা নোটিশে ক্লাসে পালিয়ে কোথাও চলে গেছে। এমনকি প্রক্সি দেওয়ার জন্যও তার ভিতরে অন্য কোনো দ্বিতীয় সত্তাকে উপস্থিত রেখে যায়নি। বাবলি মনে মনে অভিকে বলল, যখন তুমি নির্দ্বিধায় নিঃশর্তে আমাকে চেয়েছিলে একমাত্র আমাকেই, তখন আমি সাড়া দিয়েছিলাম। আজ যখন তোমার মনে আমার সম্বন্ধে দ্বিধা এসেছে, তুমি আমার পাশে বসে আমাকে আদর করতে করতে ঝুমার কথা ভাবছো, তখন আমারও সেই নিঃশর্ত ভালোবাসা আমি ফিরিয়ে নেব। তুমি যত বড়ই হও না কেন, যত মেয়েই তোমাকে চাক না কেন, তুমি আমাকে প্রথম হারিয়ে দিয়ে পরে দয়া করে জিতিয়ে দেবে, এমন দান আমি চাই না। বাবলি চাইনি কখনো এমন দান। তুমি আমায় সম্পূর্ণ চেনো না অভি। অভি ভাবছিল বাবলির মনটা এর চেয়ে অনেক বড় উদার হওয়া উচিত ছিল। ভাবছিল সব ছেলেরাই বোধহয় মনের দিক দিয়ে মেয়েদের চেয়ে স্বভাবত উদার হয়। ব্যতিক্রম হয়তো আছে, কিন্তু এইটাই সাধারণ নিয়ম। ঝুমার প্রতি যে অত্যন্ত খারাপ ব্যবহার করা হলো, এবং বাবলির এই খারাপ ব্যবহারের দায়িত্ব যে অভিতেও বহুলাংশে বর্তালো, একথা অভি অস্বীকার করতে পারে না। ইম্ফলের মতো ছোট জায়গায়, যেখানে ঝুমার কোনো বন্ধু বান্ধব নেই, ভালো সিনেমা নেই, হোটেলের আশেপাশে কোনো একা মেয়ের পক্ষে হেঁটে বেড়াবার উপায় পর্যন্ত নেই, সেখানে এখন ও কি করছে, কিভাবে সময় কাটাচ্ছে, অভি না ভেবে পারল না। অভি কিছুতেই বাবলির দিকে প্রসন্নতার সঙ্গে তাকাতে পারছিল না। বাবলিকে ওর বড় নীচ বলে মনে হচ্ছিল। সত্যি কথা বলতে কি, ঝুমার সম্বন্ধে ওর মনে অন্য কোনো রকম অনুভূতি ছিল না, কিন্তু বাবলি আসার পর থেকে বাবলি ঝুমার সঙ্গে অত্যন্ত নিষ্প্রয়োজনীয়ভাবে খারাপ ব্যবহার করায় ঝুমাকে ও এক নতুন আলোয় দেখতে আরম্ভ করেছে। সহানুভূতি, সমবেদনা, অনুকম্পা সমস্ত মিলিয়ে এক দারুণ অনুভূতি। এর মানেও কি ভালোবাসা? অভি জানে না, কিন্তু ওর মনে বাবলির জন্য যে উঁচু আসন ছিল, সেই আসন থেকে বাবলি নিজেই ধুলোয় নেমে এসেছে তার অস্বস্তি ভরা দীনতায়। এবং ঝুমা অভির প্রতি তার অনাসক্তি ও বান্ধবীর প্রতি সৌজন্য এমন সংযমের সঙ্গে প্রকাশ করেছে যে সে অনায়াসে উঠে এসেছে অনেক উঁচু আসনে, নিজের কোনো রকম চেষ্টা ছাড়াই। মুরগির ঝোলটা চৌকিদার ভালোই রেঁধেছিল। মুগের ডাল, কড়কড়ে করে আলু ভাজা, মুরগির ঝোল আর ভাত। সময় ওদের দুজনের বুকে বড় ভারী হয়েছিল। অভি নানা গল্প করছিল, মানে করার চেষ্টা করছিল। বাবলিকে হাসাচ্ছিল, ঝুমার কথা মন থেকে মুছে ফেলার চেষ্টা করছিল। কিন্তু যতই চেষ্টা করছিল, ততই অন্যমনস্ক হয়ে যাচ্ছিল। খাওয়া দাওয়ার পর অভি বলল, চলো একটু পায়চারি করি বাড়িয়ে। বাবলি সংক্ষিপ্ত উত্তর দিল, যা ঘুটঘুটে অন্ধকার, চাঁদনি রাত হলে কথা ছিল। তবে তবে কি করা হবে এখন? অভি শুধল। বাবলি আবারও কাটা কাটা কথায় বলল, আমি ঘুমোবো, আমার খুব ঘুম পাচ্ছে। এত তাড়াতাড়ি? অবাক গলায় বলল অভি। তাছাড়া কি করার আছে এখনো? তুমিই বলো। তা ঠিক, লজ্জিত গলায় অভি বলল। গলার স্বরে প্রকাশ পেল যে বাবলিকে এই লেকে এনে কষ্ট দেওয়ার জন্যও দুঃখিত। বাবলি বলল, এখানে মশলা টশলা পাওয়া যাবে না? না হলে পান হলেও চলতো, ফর দ্য রে চেঞ্জ। অভি বলল, পানের দোকান আছে নিচে, তবে এতক্ষণে বন্ধ হয়ে গেছে। তাছাড়া এখানের পান তুমি খেতে পারবে না। মজা সুপুরি দিয়ে খয়া ওরা, উৎকট গন্ধ, মশলাও নেই। তারপর বলল, একটা সিগারেট খাও, তার চেয়ে মুখটা ভালো লাগবে। বাবলি হাত বাড়িয়ে বলল, দাও। অভি এগিয়ে এসে সিগারেটটা ধরিয়ে দিল বাবলিকে। বসবার ঘর থেকে ওরা শোবার ঘরে এলো। এসেই বাবলি বলল, খাট দুটো এমন বিশ্রীভাবে জোড়া লাগানো, আলাদা করা যায় না? অভি বাবলির চোখের দিকে চেয়েও চোখ নামিয়ে নিল। তারপর বলল, দেখি। চৌকিদারকে ডেকে সঙ্গে নিয়ে টানাটানি করেও খাট আলাদা করা গেল না। পায়াতে স্ক্রু মেরে জোড়া লাগানো ছিল খাট দুটো। অসহায়ের মতো অভি তাকালো বাবলির দিকে একবার। তারপরই অভির চোয়াল দুটো শক্ত হয়ে গেল। কি ভাবলো অভি সেই জানে। অভি বলল, এক কাজ করো, তুমি একা খাটে শো, আমি সোফাতে শুয়ে রাতটা কাটিয়ে দেব। আমার অভ্যেস আছে। আসলে তুমিই তো ভয় পাচ্ছ, নইলে তো দুজনে দুঘরে স্বাচ্ছন্দ্যে শোয়া যেত। সেটাই মুশকিল, বাবলি বলল। তারপর বলল, তুমিই খাটে শো, আমি সোফায় শুচ্ছি। শক্ত গলায় অভি বলল, না, তা হয় না, তুমি অতিথি, ক্ষণিকের অতিথি। বলেই মুখ ফিরিয়ে নিল বাবলি। অভি চোখ তুলে দেখল বাবলির চোখের কোণ যেন ভিজে উঠেছে, কিন্তু পরক্ষণেই দেখল যে শুধু আর্দ্রতাই নয়, তাতে আগুনও আছে।